Welcome to Part History YouTube channel. Subscribe our channel for regular notification and follow our official Facebook page. আমাদের আজকের আলোচ্য বিষয় প্রাচীন ভারতের ইতিহাস রচনার সাহিত্যিক উপাদান। বর্তমান কালের মতো অতীতও যথেষ্ট জটিল এবং তাকেও নানা দিক থেকে দেখা যেতে পারে বা ব্যাখ্যা করা যেতে পারে। যে কোনো ধরনের জ্ঞানের উন্মেষের ক্ষেত্রে মতভেদ এবং বিতর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিহাস চর্চাও কিন্তু তার ব্যতিক্রম নয়। সমস্ত ঐতিহাসিক ব্যাখ্যাই নানা ধরনের ঐতিহাসিক উপাদানের উপর নির্ভর করে গড়ে ওঠে এবং ইতিহাসের উপাদান এক্ষেত্রে প্রধানত দুই প্রকারের হয়: সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান। সাহিত্যিক উপাদানের মধ্যে সব ধরনের লেখাই অন্তর্ভুক্ত হয়ে যায়, তা সে দীর্ঘ রচনা বা সংক্ষিপ্তই হোক এবং লিখিত বা মৌখিক যাই হোক না কেন। ঐতিহাসিক দিক থেকে একটি রচনাকে নানা দৃষ্টিভঙ্গি থেকে পাঠ করা যেতে পারে। সাহিত্যিক উপাদানের আলোচনার সময়ে আমাদের এটাও মনে রাখতে হবে যে ভাষারও কিন্তু একটা ইতিহাস আছে এবং সময়ের সঙ্গে সঙ্গে ভাষাও পরিবর্তিত হয়ে যায়। প্রাচীন ভারতের বিভিন্ন রচনাগুলিকে অনেক সময় ধর্মীয় এবং ধর্মনিরপেক্ষ এই দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। কিন্তু প্রাচীন ভারতের বিভিন্ন সাহিত্যগত উপাদানের আলোচনার সময়ে যদি এই দুই ধরনের রচনাকে সমাপতিত হতে দেখা যায়, তাতে বিস্মিত হওয়ার কিছু নেই। আমাদের আজকের আলোচনায় আমরা বেশ কয়েকটি প্রধান সাহিত্যগত উপাদান নিয়ে কথা বলবো। প্রথমেই আসি বৈদিক সাহিত্যের আলোচনায়। বেদকে বলা হয়ে থাকে শ্রুতি, অর্থাৎ যাকে শোনা যায় বা শুনে মনে রাখা যায়। অন্য আরেক দিকে রয়েছে স্মৃতি, যাকে স্মরণে রাখা যায়। স্মৃতির অন্তর্ভুক্ত হল বেদাঙ্গ, পুরাণ, মহাকাব্য, ধর্মশাস্ত্র, নীতিশাস্ত্র। বেদের সংখ্যা 4টি: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। সাধারণভাবে ঋগ্বেদ সংহিতার 2য় থেকে 7ম মণ্ডলকেই সর্বাধিক প্রাচীন বলে ধরা হয়ে থাকে। ঋগ্বেদ সংহিতার বাকি অংশ এবং অন্যান্য বেদগুলিকে নিয়ে গঠিত হয় পরবর্তী বৈদিক সাহিত্য। প্রত্যেক বেদের আবার 4টি করে অংশ, যার মধ্যে শেষের 3টি পরস্পরের সঙ্গে অনেক সময়ই সমাপতিত হয়ে থাকে। এই 4টি অংশ হল সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। ঋগ্বেদ সংহিতা মোট 1028টি সূক্তের সংকলন, যেটি মোট 10টি মণ্ডলে বিভক্ত। সামবেদে স্তোত্রের সংখ্যা 1810, যেগুলির অনেকগুলিই ঋগ্বেদ থেকে নেওয়া, তবে সেগুলি সাঙ্গীতিক ছন্দে সজ্জিত। যজুর্বেদ নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠান ও যজ্ঞ কেন্দ্রিক। অথর্ববেদ সর্বাপেক্ষা অর্বাচীন এবং সেখানেও ঋগ্বেদের কিছু সূক্ত রয়েছে, তবে তার সঙ্গে সেখানে সাধারণ মানুষের বিশ্বাস ও বিভিন্ন আচার অনুষ্ঠানের প্রতিফলন ঘটেছে। সংহিতার গদ্যে রচিত ব্যাখ্যাই হল ব্রাহ্মণ এবং সেখানে নানা যজ্ঞানুষ্ঠানের ব্যাখ্যা এবং তার ফলাফল নিয়ে আলোচনা করা হয়েছে। আরণ্যকে যজ্ঞের প্রতীকী এবং দার্শনিক ব্যাখ্যা সমূহকে উপস্থাপিত করা হয়েছে। উপনিষদ প্রধানত বিভিন্ন দার্শনিক চিন্তার কেন্দ্রবিন্দু, যেখানে বিভিন্ন যজ্ঞ থেকে শুরু করে মানুষের শরীর, বিশ্ব ব্রহ্মাণ্ড প্রভৃতি নিয়ে আলোচনার পাশাপাশি প্রধান আলোচ্য বিষয় কিন্তু আত্মা এবং ব্রহ্ম। বেদাঙ্গে প্রধানত বেদকে বোঝার জন্য বা সঠিক উচ্চারণের জন্য নানা নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিহাসের উপাদান হিসাবে বৈদিক সাহিত্যকে ব্যবহার করার ক্ষেত্রে প্রধান সমস্যা হল ঋগ্বেদের কাল নির্ণয় করা। অনেকেই মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব 1500 থেকে খ্রিস্টপূর্ব 1000 অব্দকে বৈদিক সাহিত্যের আদি পর্যায়ের সময়কাল হিসেবে চিহ্নিত করে থাকেন এবং খ্রিস্টপূর্ব 1000 থেকে খ্রিস্টপূর্ব 600 অব্দকে পরবর্তী বৈদিক সাহিত্যের সময়কাল হিসাবে চিহ্নিত করা হয়। এই কাল নির্ণয়ের প্রধান ভিত্তি জার্মান পণ্ডিত ম্যাক্স মুলারের তত্ত্ব। বৈদিক সাহিত্যকে ব্রাহ্মণ্য ঐতিহ্যের আধার বলা যেতে পারে। ব্রাহ্মণ পুরুষগণই একে প্রধানত সংরক্ষণ ও লালন করে এসেছেন। এখানে তাদের ধর্মীয় ধারণা যেমন প্রতিফলিত হয়েছে, তেমনি তাদের বিভিন্ন আচার অনুষ্ঠান ও দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন ঘটেছে। ইতিহাসের উপাদান হিসাবে এই সাহিত্যকে প্রধানত খ্রিস্টপূর্ব 2য় ও প্রথম সহস্রাব্দের উত্তর পশ্চিম এবং উত্তর ভারতের মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানার কাজে ব্যবহার করা হয়ে থাকে। তবে কাল নির্ণয়ের সমস্যা ছাড়াও প্রত্নতাত্ত্বিক উপাদানের সঙ্গে একে তুলনা বা সম্পর্কিত করতে গিয়েও নানা সমস্যার সম্মুখীন হতে হয়। রামায়ণ ও মহাভারত হল দুটি সংস্কৃত মহাকাব্য, যাকে স্মৃতিগ্রন্থ ছাড়াও চিরাচরিত ইতিহাস ধারার অন্তর্ভুক্ত বলে মনে করা হয়ে থাকে। চিরাচরিতভাবে বিশ্বাস করা হয়ে থাকে যে রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকি এবং মহাভারত রচনা করেছিলেন ব্যাসদেব। রামায়ণকে অনেক সময় কাব্য শ্রেণীভুক্ত করা হয়ে থাকে। সংস্কৃত ভাষা ও শৈলীগত সাযুজ্য থেকে মনে করা হয়ে থাকে যে এই দুই মহাকাব্য একই সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে উদ্ভূত হয়েছিল। মহাভারতের রচনাকালকে মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব 400 থেকে খ্রিস্টীয় 400 অব্দের মধ্যে এবং রামায়ণের রচনাকালকে খ্রিস্টপূর্ব 5ম-4র্থ শতাব্দী থেকে খ্রিস্টীয় 3য় শতাব্দীর মধ্যে স্থান দেওয়া যেতে পারে। সাম্প্রতিককালে হিল্টেভিটল মহাভারতের আরও সংক্ষিপ্ততম রচনাকালকে নির্দেশ করেছেন, যেটি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর মধ্যভাগ থেকে খ্রিস্টের জন্মকাল পর্যন্ত বিস্তৃত। তবে মহাভারতের আভ্যন্তরীণ ঘটনাপ্রবাহের কালানুক্রম নির্দেশ করা সহজ নয়। মহাভারতের ভৌগোলিক অবস্থান ইন্দো গাঙ্গেয় উপত্যকা এবং উচ্চ গাঙ্গেয় উপত্যকা হলেও রামায়ণের ক্ষেত্রে রাজনৈতিক কেন্দ্রবিন্দু পূর্ব দিকে সরে আসে, যেটি মধ্য গাঙ্গেয় উপত্যকায় অবস্থিত। মহাভারতের শক্তিশালী নারী চরিত্রগুলির উপস্থাপনা থেকে মনে হয় সেটি সমাজ গঠনের প্রাচীনতর পর্যায়ের। সেখানে যে নিয়োগ প্রথার কথা বলা হয়েছে তার থেকে মহাভারতের ঘটনার সময়কালকে রামায়ণের পূর্ববর্তী বলে অনুমান করা হয়ে থাকে। কারণ রামায়ণে নারীদের উপরে নিয়ন্ত্রণ দৃঢ়তর হয়েছিল। সুতরাং অনেক ঐতিহাসিকই যুক্তি দেন যে মহাভারতের সঙ্গে সম্পর্কিত ঘটনাপ্রবাহ এবং চরিত্র সমূহ রামায়ণের তুলনায় সামান্য পূর্ববর্তী সময়কালকে প্রতিফলিত করে। মহাভারত এক বিশাল রচনা এবং ঘটনা প্রবাহের কোনো শেষ নেই। সেখানে বাড়তি হিসাবে সরসজ্জায় শায়িত ভীষ্ম কর্তৃক ধর্মোপদেশ এবং কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে অর্জুনকে কৃষ্ণ কর্তৃক উপদেশ, যা ভগবদ্গীতা নামে পরিচিত, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন হতেই পারে যে এটা ছিল ছোটোখাটো কোনো যুদ্ধ, যাকে কবি ও চারণ কবিগণ মহাকাব্যে রূপান্তরিত করেছিলেন। কিছু ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক দাবি করে থাকেন যে এই যুদ্ধ 1000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ হয়েছিল। রামায়ণের দুইটি প্রধান ধারা দেখতে পাওয়া যায়।
একটি উত্তর ভারতীয় এবং অপরটি দক্ষিণ ভারতীয়। উত্তর ভারতীয় ধারাকে আবার উত্তর পূর্ব, উত্তর পশ্চিম এবং পশ্চিম ভারতীয় ধারায় ভাগ করা যেতে পারে। উত্তরের যে ধারা, তার ভাষা দক্ষিণের তুলনায় অনেক বেশি পরিশীলিত। অযোধ্যার খননকার্য থেকে এটা বোঝা যায় যে এখানে উত্তরের কৃষ্ণবর্ণের মৃৎপাত্র বা NBPW পর্যায়ের একটি অধিবসতি ছিল, যার সময়কালকে সর্বাধিক 700 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পিছিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। মহাভারতের মতো রামায়ণের ক্ষেত্রেও প্রত্নতাত্ত্বিক খননকার্য থেকে বোঝা দুঃসাধ্য যে এই মহাকাব্যের চরিত্র ও ঘটনা প্রবাহের কোনো ঐতিহাসিক ভিত্তি আছে কিনা। রিচম্যান মনে করেন রামকথার আরও বিভিন্ন রকম ফের আছে, যেমন কয়েকটি নামকরণ করা যেতে পারে। একটি জৈন কাহিনী প্রাকৃত ভাষায় রচিত বিমলসুরীর পৌমাচার্যু, একটি বৌদ্ধ কাহিনী বা পালিতে রচিত দশরথ জাতক, দ্বাদশ শতকে তামিল ভাষায় কম্বানের রচনা ইরামাবতারম এবং খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীতে তুলসীদাসের রচনা রামচরিতমানস। অনেক গবেষকই যখন এই মহাকাব্যদ্বয়ে বর্ণিত ঘটনাবলীর ঐতিহাসিকতা নিয়ে আলোচনা করতে ব্যস্ত, তখন কেউ কেউ সেখানে বর্ণিত বিভিন্ন সাংস্কৃতিক স্তরকে আলোচনায় আনতে চেষ্টা করেছেন। অন্যদিকে জেমস এল ফিটজগার্ল্ড বলেছেন যে মহাভারত হল কিছু নির্দিষ্ট ঐতিহাসিক পরিবর্তনের প্রতি ব্রাহ্মণ্যবাদী প্রতিক্রিয়া। বৌদ্ধ ও জৈন ধর্মের মতো কিছু ধর্মের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং নন্দ বা মৌর্যদের মতো কিছু রাজবংশের উত্থান এবং এই সকল ধর্মের প্রতি তাদের সমর্থনকে ব্রাহ্মণদের একটা অংশ হয়তো ব্রাহ্মণ্য ধর্মের বিপদের কারণ হিসেবে দেখার চেষ্টা করেছিলেন। পুরাণের আলোচনায় প্রথমেই উল্লেখ করা যেতে পারে যে 18টি মহাপুরাণ এবং তার সঙ্গে রয়েছে বেশ কিছু উপপুরাণ। পুরাণের উৎপত্তিকালকে কিছুটা হলেও বৈদিক সাহিত্যের সঙ্গে সমাপতিত ধরা যেতে পারে, কিন্তু তাদের রচনাকালকে খ্রিস্টীয় চতুর্থ পঞ্চম শতাব্দী বা কয়েকটি ক্ষেত্রে তারও পরে নিয়ে যাওয়া যায়। পুরাণে আলোচিত বিষয়ের সংখ্যা মোটামুটিভাবে 5টি। এই বিশ্বের সৃষ্টি বা স্বর্গ, পুনরায় সৃষ্টি বা প্রতিসর্গ, বিভিন্ন মনুগণের কাল বা মন্বন্তর, দেবতা ও ঋষিদের বংশ পরিচয় বা বংশ, বিভিন্ন রাজবংশের কাহিনী বা বংশানুচরিত, যাদের অন্যতম হল সূর্যবংশী এবং চন্দ্রবংশী রাজাগণ, যাঁদের বংশ পরিচয়কে যথাক্রমে সূর্য ও চন্দ্রের সঙ্গে সম্পর্কিত করা হয়ে থাকে। কলিযুগের রাজবংশগুলির পরিচয়ের মধ্যে কিছু ঐতিহাসিকতা আছে। সমস্ত বর্ণনাগুলিকেই ভবিষ্যৎকালে উল্লেখ করা হয়েছে অনেকটাই ভবিষ্যৎবাণীর মতো করে। কিছু পুরাণের মধ্যে ভবিষ্য পুরাণের উল্লেখ আছে, যাকে রাজবংশগুলির পরিচয়ের মূল আকর হিসেবে বলা হয়েছে। যদিও পুরাণের বর্ণনা সবসময় প্রকৃত ইতিহাসের সঙ্গে মেলে না, তথাপি বায়ু, ব্রহ্মাণ্ড, ব্রহ্ম, হরিবংশ, মৎস্য এবং বিষ্ণু প্রভৃতি পুরাণ থেকে প্রাচীনকালের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মেলে। সেখানে হর্যঙ্ক, শৈশুনাগ, নন্দ, মৌর্য, শুঙ্গ, কান্য এবং অন্ধ্র বা সাতবাহনদের মতো রাজবংশগুলির কথা পাওয়া যায়। সেখানে নাগ উপাধিধারী কয়েকজন শাসকের কথা জানা যায়, যারা উত্তর ও মধ্য ভারতে খ্রিস্টীয় প্রথম কয়েকটি শতাব্দী রাজত্ব করতেন, যদিও তাদের সম্পর্কে আর বিশেষ কিছু জানা যায় না। রাজবংশের তালিকা শেষ হচ্ছে গুপ্তদের দিয়ে।
সময়কাল মোটামুটি খ্রিস্টীয় ৪র্থ থেকে ৬ষ্ঠ শতাব্দী। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে পুরাণগুলির রচনাকাল গুপ্তদের পূর্ববর্তী নয়। পুরাণে বিভিন্ন পর্বত, নদী ও স্থানের কথা আছে, যা থেকে ঐতিহাসিক কালের ভৌগোলিক পরিস্থিতি সম্পর্কে ধারণা করা যেতে পারে। ধর্ম সম্পর্কিত এক বিশেষ ধরনের সংস্কৃত গ্রন্থকে ধর্মশাস্ত্র বলা হয়ে থাকে। এগুলিকে ৩টি উপবিভাগে ভাগ করা যেতে পারে। প্রথমটি ধর্মসূত্র, রচনাকাল খ্রিস্টপূর্ব ৬০০ থেকে ৩০০ অব্দের মধ্যবর্তী। দ্বিতীয়টি স্মৃতি, রচনাকাল খ্রিস্টপূর্ব ২০০ থেকে খ্রিস্টীয় ৯০০ অব্দ পর্যন্ত। এবং তৃতীয়াংশে অন্তর্ভুক্ত হয়েছে টিকা, বিস্তারিত ভাষ্য, বিভিন্ন মন্তব্য ও উপসংহারের সংকলন বা নিবন্ধ, বিভিন্ন গ্রন্থের বিভিন্ন মতামতের সংকলন বা সংগ্রহ, যেগুলির রচনাকাল খ্রিস্টীয় ৯ম থেকে ১৯বিংশ শতাব্দী পর্যন্ত। বিভিন্ন সামাজিক আচার ও কর্তব্য বা বিধান ছাড়াও ধর্মশাস্ত্রে ব্যক্তিগত ও নাগরিক আইন এবং অপরাধ দমনের জন্য আইনের কথা বলা হয়েছে। ধর্মশাস্ত্র সমকালীন সমাজের কথা সরাসরি না বললেও বিভিন্ন সামাজিক আচার সম্পর্কে উল্লেখ থেকে সে সম্পর্কে ধারণা করা যায়। বৌদ্ধ গ্রন্থগুলির আলোচনায় সেগুলিকে ধর্ম সম্পর্কিত এবং ধর্ম সম্পর্কিত নয় এমন ভাগে ভাগ করা যেতে পারে। ধর্ম সংক্রান্ত গ্রন্থগুলিতে সেই ধর্ম বা সম্প্রদায়ের প্রাথমিক উপাদান বা নীতিগুলিকে বর্ণনা করা হয়ে থাকে। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটকের পালি, চৈনিক এবং তিব্বতীয় রূপ পাওয়া যায়। এদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন হল থেরবাদীদের পালি ত্রিপিটক। ত্রিপিটকে ৩টি গ্রন্থ অন্তর্ভুক্ত: সুত্ত, বিনয় এবং অভিধম্ম। ধর্মীয় গ্রন্থের বাইরে অন্যতম বৌদ্ধ গ্রন্থ হল খ্রিস্টপূর্ব ১ম থেকে খ্রিস্টীয় ১ম শতাব্দীর মধ্যে রচিত মিলিন্দপঞ্হ, যা বিভিন্ন দার্শনিক বিষয় নিয়ে রাজা মিলিন্দ এবং সন্ন্যাসী নাগসেনের মধ্যে একটি কথোপকথন। এখানে মিলিন্দ নিঃসন্দেহে ইন্দো গ্রিক শাসক মেনান্দার। পালি সিংহলি ইতিবৃত্ত দ্বীপবংশ, যার রচনাকাল খ্রিস্টীয় ৪র্থ থেকে ৫ম শতাব্দী, এবং মহাবংশ, যার রচনাকাল খ্রিস্টীয় ৫ম শতাব্দী, এই দুই গ্রন্থে বুদ্ধের জীবন, বৌদ্ধ সংগীতি, মৌর্য সম্রাট অশোক, শ্রীলঙ্কার রাজবংশ এবং সেখানে বৌদ্ধ ধর্মের আগমন নিয়ে ঐতিহাসিক তথা পৌরাণিক বর্ণনা রয়েছে। মহাযান বৌদ্ধ ধর্মের উন্মেষের সঙ্গে সঙ্গে সংস্কৃত ভাষার ব্যবহার বাড়তে শুরু করেছিল। তবে মহাযান ছাড়াও কিছু গ্রন্থে সংস্কৃত বা মিশ্র প্রাকৃত সংস্কৃত ব্যবহার করা হয়েছিল। যেমন মহাবস্তু গ্রন্থের মধ্যে মহাযান বৌদ্ধ ধর্মের প্রভাবের পাশাপাশি মিশ্র সংস্কৃত প্রাকৃত ভাষায় বুদ্ধের মহিমান্বিত জীবন ও বৌদ্ধ সংঘের উন্মেষের বর্ণনা রয়েছে। খ্রিস্টীয় ১ম ২ শতাব্দীর মধ্যে রচিত ললিত বিস্তারে বুদ্ধের পূর্ণ জীবনচরিতের সঙ্গে সঙ্গে সর্বাস্তিবাদের কথা থাকলেও সেখানে মহাযানবাদের প্রভাব স্পষ্ট, যেটি রচিত হয়েছিল সংস্কৃত বা মিশ্র প্রাকৃত সংস্কৃত ভাষাতে। বৌদ্ধ গ্রন্থগুলি একাধারে বৌদ্ধ ধর্মের ইতিহাস ও তার আদর্শ, সন্ন্যাসী সংঘ এবং সম্রাট অশোকের মতো তার রাজকীয় পৃষ্ঠপোষকদের কথা ছাড়াও সমকালীন রাজনীতি, সমাজ, অর্থনীতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়ে থাকে। জৈন সাহিত্য থেকে জৈন ধর্ম ও জৈন মতাদর্শ সম্পর্কে যেমন ধারণা পাওয়া যায়, তেমনি তার প্রতিদ্বন্দ্বী ধর্ম, বিভিন্ন সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীগণের জীবন
ও সন্ন্যাসী সংঘ সম্পর্কেও ধারণা লাভ করা যায়। সেই সময়কার সাংস্কৃতিক ইতিহাস সম্পর্কে জানার জন্যই জৈন গ্রন্থগুলি গুরুত্বপূর্ণ উপাদান। তবে বৌদ্ধ উপাদানগুলির মতো জৈন উপাদানগুলিকে ঐতিহাসিকগণ গভীর অধ্যয়ন ও ইতিহাস রচনার কাজে ব্যবহার করেননি। প্রাচীন সংস্কৃত সাহিত্যের অন্তর্গত বেশ কিছু কাব্য ও নাটকের কথা উল্লেখ করা যেতে পারে। এগুলি যে সময়কালে রচনা করা হয়েছিল সেই সময়কাল সম্পর্কে তথ্য জানার জন্য ঐতিহাসিকগণ এগুলিকে ব্যবহার করে থাকেন। প্রাচীনতম কাব্য ও নাট্য রচয়িতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অশ্বঘোষ এবং ভাস। অশ্বঘোষ বুদ্ধচরিত রচনা করেছিলেন, ভাস রচনা করেছিলেন পঞ্চরত্ন, দূতবাক্য এবং স্বপ্ন বাসবদত্তার মতো নাটক। সংস্কৃত সাহিত্যের জগতে খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দের সর্বাধিক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন কালিদাস, যিনি অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম প্রভৃতি নাটক এবং রঘুবংশম, কুমার সম্ভবম ও মেঘদূতের মতো কাব্যের রচয়িতা। আদি মধ্যযুগের বিখ্যাত কবিগণের মধ্যে ছিলেন ভারবী, রাজশেখর এবং মহিলা কবি বিজয়াঙ্কা। ঐতিহাসিক ঘটনার উপর নির্ভর করেও প্রাচীন ভারতে নাটক রচনা করা হয়েছিল। তবে মনে রাখতে হবে যে সেগুলি নাটক মাত্র, ঐতিহাসিক গ্রন্থ নয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, দেবী চন্দ্রগুপ্তম। পঞ্চতন্ত্র বা কথাশরিৎ সাগরের মতো জনপ্রিয় লোককাহিনীগুলির সংকলনগুলিও ছিল গুরুত্বপূর্ণ। এগুলির পাশাপাশি প্রাচীন ও আদি মধ্যযুগের ভারতে বিভিন্ন বিষয়ের উপর রচিত বেশ কিছু সংস্কৃত গ্রন্থ পাওয়া যায়, যেমন পাণিনির অষ্টাধ্যায়ী, পতঞ্জলির মহাভাষ্য, কৌটিল্যের অর্থশাস্ত্র যা খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর অর্থনৈতিক ও রাজনৈতিক ধারার পরিচয় বহন করছে, আর্যভট্টের আর্যভট্টীয়, বরাহমিহিরের বৃহৎ সংহিতা, বাৎসায়নের কামসূত্র এবং চিকিৎসা বিজ্ঞানের উপর চরক সংহিতা, সুশ্রুত সংহিতা প্রভৃতি। আদি মধ্যযুগের শাসকদের রাজসভাগুলিও ছিল বিভিন্ন গুণী ব্যক্তির আকর্ষণের কেন্দ্রবিন্দু। এদের অনেকেই তাদের পৃষ্ঠপোষকগণকে সন্তুষ্ট করতে তাদের জীবনচরিত রচনা করেছিলেন, যেমন বাণভট্টের হর্ষচরিত এবং বিলহনের বিক্রমাঙ্ক দেবচরিত। বৈদেশিক পর্যটকদের বিবরণীও ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়ে থাকে। এগুলির মধ্যে গুরুত্বপূর্ণ উপাদান হল মেগাস্থিনিসের ইন্ডিকা। মূল গ্রন্থটি পাওয়া যায়নি, কিন্তু পরবর্তীকালের বিভিন্ন গ্রিক লেখকগণ সেখান থেকে যে উদ্ধৃতি দিয়েছিলেন সেগুলি পাওয়া যায়। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীর মধ্যে বেশ কিছু গ্রিক ও ল্যাটিন গ্রন্থে ভারতের উল্লেখ আছে, যেমন আরিয়ান, স্ট্রাবো, প্লিনি প্রমুখ, এবং অজানা গ্রিক নাবিকের রচনা পেরিপ্লাস ম্যারিস এরিথ্রেই বা পেরিপ্লাস থ্রেস এরিথ্রাস থ্যালাসিস। এই গ্রন্থগুলি প্রধানত ভারত মহাসাগরীয় বাণিজ্যের ইতিহাস জানতে গুরুত্বপূর্ণ। বেশ কয়েকজন চীনা সন্ন্যাসী স্থলপথে দীর্ঘ পথ অতিক্রম করে ভারতে এসেছিলেন বৌদ্ধ গ্রন্থের প্রামাণ্য পুঁথি সংগ্রহ করতে। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ফা হিয়েন, হিউয়েনসাং, ইজিং প্রমুখ। পরবর্তীকালে প্রাচীন যুগে না হলেও অলবিরুনির মতো আরব পর্যটকগণও ভারতের উপর গুরুত্বপূর্ণ উপাদান রেখে গেছেন। প্রাচীন ভারতের উপাদানের আলোচনায় অধ্যাপিকা রমিলা থাপার ভারতের দেশীয় পুরাণ ও গল্পগাথার উপর নির্ভর করে গড়ে ওঠা যে ইতিহাস, তার সঙ্গে আনুষ্ঠানিক ইতিহাস চর্চার সুস্পষ্ট পার্থক্য করতে চেয়েছেন।
তিনি দেখাতে চেয়েছেন ভারতের নিজস্ব যে দেশীয় ইতিহাস বোধ তার সঙ্গে পাশ্চাত্যের ইতিহাস বোধের পার্থক্য রয়েছে। সর্বোপরি তিনি দেখাতে চেয়েছেন যে ভারতের দেশীয় যে ইতিহাস বোধ তা বংশনির্ভর একটি সমাজ ব্যবস্থার কথা বলে, যেখানে আনুষ্ঠানিক ইতিহাস চর্চায় প্রধানত রাষ্ট্রনির্ভর একটি সমাজের দিকে পরিবর্তন হতে দেখা যায়। বিদেশি লেখকদের রচনাতে কিছু সমস্যা ও দুর্বলতা দেখা যায়, কারণ ভারতীয় উপমহাদেশ সম্পর্কে তাদের জ্ঞানের অভাব ছিল। সর্বোপরি সকল প্রকারের গ্রন্থগুলিকে বিচারের সময় মনে রাখা দরকার যে নানা সময়ে তাদের পরিবর্তন এসেছে এবং বাড়তি অংশ সংযোজিত হয়েছে। তবে ঐতিহাসিকগণ সাহিত্যিক উপাদানকে অন্যান্য তথ্য বা প্রত্নতাত্ত্বিক উপাদানের সঙ্গে তুলনা করে বিশ্লেষণের মাধ্যমে ইতিহাস নির্মাণে চেষ্টা করে থাকেন। আমাদের এই আলোচনা এখানেই শেষ হলো। সাবস্ক্রাইব করুন পাঠ হিস্ট্রি ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। কোনো বিষয়ে জানার জন্য ইমেল করা যেতে পারে, ডিটেলস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে।